দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় আধুনিক কৃষিতে উন্নত বীজের ব্যবহার। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর চাঁদ কুমার সাঁতরা, প্রাক্তন মুখ্য বীজ পরীক্ষক, পশ্চিমবঙ্গ সরকার এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিদ্যা বিভাগের অবৈতনিক শিক্ষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। আমরা তো আজকে মূলত বীজ নিয়েই কথা বলবো এবং আধুনিক কৃষিতে উন্নত বীজের ব্যবহার, এটাই আমাদের আজকের বিষয়। প্রথমে একটু জানতে চাইব যে বীজ বলতে আমরা ঠিক কি বুঝি। কৃষক বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা। কৃষিকাজের যে উপকরণগুলো আমরা ব্যবহার করি, তো কৃষি উপকরণের মধ্যে অন্যতম এবং প্রধান উপকরণ হচ্ছে বীজ। এবং এটা আমরা জানি, শুধু উন্নত মানের বীজ ব্যবহার করে চাষি ভাইরা তাদের ফলন 15 থেকে 20% পর্যন্ত বাড়াতে সক্ষম হয়। এখন বীজ বলতে আমরা কি বুঝি? বীজ বলতে আমরা বুঝি যে গাছের যে অংশ দিয়ে নতুন আবার গাছ তৈরি করা সম্ভব এবং তার থেকে ফলন পাওয়া সম্ভব, তাকেই আমরা প্রকৃত অর্থে বোটানিক্যালি বীজ বলে উল্লেখ করে থাকি। এখন একটা রাজ্যের বা একটা দেশের কৃষক কতটা প্রগতিশীল বা কতটা প্রোগ্রেসিভ, সেটা আমরা কি করে বুঝি? সেই রাজ্যের বা সেই দেশের কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা সিড রিপ্লেসমেন্ট রেশিও বলে একটা কথা আছে, তার মানে তাদের যে ব্যবহৃত বীজ সেটা প্রতি বছর কত অনুপাতে পাল্টায় তার ওপর নির্ভর করে সেখানকার চাষি ভাইদের আমরা প্রগতিশীল চাষি বলতে পারি। তা আমরা এখানে একটা ডাটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এই SRR বা সিড রিপ্লেসমেন্ট রেশিও 35% মতো। কিন্তু আমাদের দেশেই অন্যান্য যে রাজ্য যেগুলো মানে এগ্রিকালচারালি অনেক ডেভেলপড, যেমন পাঞ্জাব বা হরিয়ানা, তাদের SRR বা সিড রিপ্লেসমেন্ট রেশিও কিন্তু 70 থেকে 80%। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে উন্নত বীজ ব্যবহার করি একটা রাজ্যের বা একটা জায়গার চাষিরা তাদের ফলন 15 থেকে 20% পর্যন্ত বাড়াতে সম্ভব। আমরা তাহলে যে দানাকেই বীজ বলে মনে করি, এটা পুরোটা ঠিক না। সম্পূর্ণভাবে এটা ঠিক নয়, কেননা আমরা অনেক ফসলই চাষ করি, ধান, গম, ভুট্টা, যব, এগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো পাই, যেগুলোকে দানা বীজ হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু আলু, আদা, আখ এসব ক্ষেত্রে আমরা
সেই গাছেরই অন্য একটা অংশকে আমরা বীজ হিসেবে ব্যবহার করি। সেই জন্যই আমি প্রথমেই বলেছি যে গাছের যে অংশ দিয়ে আবার নতুন গাছ ফলন জন্য আমরা ব্যবহার করি সেটাকেই আমরা বীজ বলি। আচ্ছা, তাহলে উন্নত বীজ বলতে আমরা ঠিক কি বুঝবো? উন্নত বীজ বলতে আমরা বুঝব যে মানুষের ক্ষেত্রেও যেমন আমরা স্বাস্থ্যের ব্যাপারটা মাথায় রাখি, বীজের ক্ষেত্রেও আমাদের মানে হেলথি সিড, গুণগত মানের ভালো বীজ কাকে বলবো তার নির্দিষ্ট কতকগুলো বিষয় আছে। যেমন প্রথম একটা বিষয় হচ্ছে যে সেই বীজটা জেনেটিক্যালি পিওর কিনা, মানে জিনগতভাবে বিশুদ্ধ কিনা সেটা আমাদের জানতে হয়। তারপর ফিজিক্যাল পিওরিটি তাদের দেখতে হয়, বহিরাগতভাবে সেটা বিশুদ্ধ কিনা সেটা দেখতে হয়। এরপরে ওই বীজের মধ্যে কোনো নোংরা বস্তু যাকে বলে ইনার্ট ম্যাটার আছে কিনা সেগুলো দেখতে হয়। তারপর সর্বোপরি যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে জার্মিনেশন পার্সেন্টেজ, সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম ক্ষমতা। বিভিন্ন শস্যের বিভিন্ন জাতের তাদের অঙ্কুরোদ্গম ক্ষমতার একটা নির্দিষ্ট মান আছে, সেই মান অতিক্রম করলেই তাদের পাস করা। যেমন ধানের ক্ষেত্রে আমরা বলি যদি 80% বীজ অঙ্কুরোদ্গম হয় তাহলে বুঝবো আমরা এটা গুণগত মানের ভালো বীজ। এছাড়া আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ময়েশ্চার পার্সেন্টেজ, মানে একটা বীজের মধ্যে কত শতাংশ জলীয় পদার্থ আছে সেটা যদি একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে থাকে, যেমন ধানের ক্ষেত্রে 12 থেকে 13% জলীয় পার্সেন্টেজ আমরা অ্যালাউ করতে পারি। এর বেশি যদি জলীয় ভাগ থাকে তাহলে কিন্তু গুণগত মানের সেটা ভালো বীজ ব্যবহার করে না। এছাড়া আরও দুটো বিষয় উল্লেখ করা যেতে পারে যে ভালো বীজের ক্ষেত্রে, যেটা হচ্ছে ওডিবি, মানে আদার ডিস্টিংগুইশিং ভ্যারাইটি, অন্য কোনো জাতের বীজ ওই একটা নির্দিষ্ট জাতের মধ্যে মিশে আছে কিনা সেটাও দেখতে হয়। কিংবা উইডের বীজ, মানে আগাছার কোনো বীজ ওই জাতের মধ্যে মিশে আছে কিনা, ওই শস্যের মধ্যে মিশে আছে কিনা সেটাও দেখতে হয়। এই এতগুলো বিষয় যখন আমরা মানে কনসিডার করি, বিবেচনা করি, এগুলো যদি সঠিক পরিমাণে থাকে তখন তাকে আমরা গুণগত মানের সঠিক বীজ বলে উল্লেখ করতে পারি। এটা তো আপনি বললেন যে বীজের বৈশিষ্ট্য, মানে উন্নত বীজের বৈশিষ্ট্য। চাষিরা যখন চাষ করে তারা বীজ তৈরি করবে বলে এরকমভাবে চাষ কিন্তু করে না, ফসল ফলানোর জন্যই বীজ করে। কিন্তু বীজ যখন তৈরি হয় তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। এখানে চাষিরা নিজের বীজ নিজে উৎপাদনও করতে পারে। এছাড়া সমস্ত সরকারেরই একটা উইং আছে, সেটাকে বলে সিড সার্টিফিকেশন উইং। তারা হচ্ছে যে যারা রেজিস্টার্ড গ্রোয়ার আছেন, বিভিন্ন কোম্পানি হতে পারে, আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড কর্পোরেশন বলে একটা অর্গানাইজেশন আছেন, ওনারা বীজ তৈরি করেন। ওনাদের নিজস্ব অনেক রেজিস্টার্ড গ্রোয়ার আছে, তারা বীজ তৈরি করতে পারে। তারা বীজ তৈরি করে, এই বীজ তৈরি করার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো মেনে ওনারা বীজগুলো তৈরি করেন। বীজগুলো তৈরি করার পরে তারপর নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। সবশেষে এই বীজ পরীক্ষাগার যেগুলো আছে সেইখানে পরীক্ষা হয়। পরীক্ষায় সব বীজ পাস করলে তারপর সেই সমস্ত বীজ চাষিদের মাঝে বা বিক্রি করার জন্য বিভিন্ন ডিলারদের মাঝে বিলি করা হয়। এইভাবে আমাদের বীজগুলো তৈরি হয়। তো বীজের বিভিন্ন আবার ভাগ আছে। হ্যাঁ, এটাই জানতে চাইছিলাম যে বীজের প্রকারভেদ নিয়ে যদি একটু বলেন। বীজের প্রকারভেদ নিয়ে জানতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, একটা বীজ একটা শস্যের, মানে ধরুন ধানের প্রচুর ভ্যারাইটি আছে। ধানের বীজ যে ভ্যারাইটি বা যে জাতটা যে রিসার্চ স্টেশনে তৈরি হয়, তারা যে বীজটা তৈরি করে, ব্রিডার নিজস্ব তত্ত্বাবধানে যে বীজটা তৈরি করে, সেটাকে তাদের আমরা ব্রিডার সিড বলি। আচ্ছা, ব্রিডার সিডের পর তারপরের ধাপে যে বীজটা তৈরি হয় সেটাকে বলে ফাউন্ডেশন সিড। ফাউন্ডেশন সিডের পরের ধাপের বীজকে বলে সার্টিফাইড সিড। সাধারণভাবে চাষিদের মাঝে এই সার্টিফাইড সিডটাই বিলি হয় এবং তারা চাষ করেন। এবং এই সার্টিফাইড সিডটাই সমস্ত রাজ্য সরকারে বা আমাদের রাজ্য সরকারেও যে সার্টিফিকেশান উইং আছে এবং যে সিড টেস্টিং ল্যাবগুলো আছে, বীজ পরীক্ষাগুলো আছে, তার মাধ্যমে এটা বাজারে বিক্রি হয় বা চাষিদের মাধ্যমে মিনি কিট হিসেবে বিলি হয়। এইগুলো হচ্ছে বীজের বিভিন্ন ভাগ। এবং আমি এখানে একটা কথা উল্লেখ করব, খুব জোর দিয়ে যেটা বলবো, চাষি ভাইরা যে বীজটা ব্যবহার করেন সে বীজটা যেন
সার্টিফাইড বীজ কেনেন এবং ডিলারদের কাছ থেকে যখন বীজ কিনবেন সেই বস্তার মধ্যে দেখে নেবেন যে সার্টিফাইডের একটা ট্যাগ আছে কিনা, এবং সেই ট্যাগে নির্দিষ্ট যে গুণগত মান, যেমন ধানের ক্ষেত্রে সার্টিফাইড সিডের ক্ষেত্রে আমরা দেখে নেব যে জার্মিনেশন পার্সেন্টেজটা 80% ওপরে আছে কিনা, এবং ময়েশ্চার পার্সেন্টেজ, জলীয় ভাগটা 12-13% আছে কিনা, এবং সেখানে যে ট্যাগটা ঠিকঠাক আছে কিনা বস্তার মধ্যে, সেটা আমি দেখে নিতে বলবো চাষি ভাইদের। আচ্ছা, এই যে আপনি বললেন যে বীজ তো সার্টিফাইড যে বীজ সেটা তো আপনার প্যাকিং হচ্ছে, প্যাকেটজাত হচ্ছে, তো এই প্যাকেটজাত বীজ কেনার সময় হ্যাঁ, কৃষক বন্ধুরা প্যাকেটের গায়ে কি কি দেখে তারপরে বীজটা কিনবেন? প্রথম কথা হচ্ছে প্যাকেটের গায়ে দেখবেন এই প্যাকেটটা যেন কোনো একটা মানে জুট প্রোডাক্টের যেন হয়, আচ্ছা, পাটের তৈরি কোনো বস্তা যেন অবশ্যই হয়। কেন কি বীজটা তো একটা লিভিং অর্গানিজম, মানে এটা একটা জীবন্ত, ফলে পাট জাতীয় বা কাপড় জাতীয় বস্তুর মধ্যে যদি এই বীজটা থাকে তাহলে ওদের গুণগত মানটা অনেক সঠিকভাবে বজায় থাকে। এটা এক নম্বর দেখার কথা। দ্বিতীয় হচ্ছে যে একটা ট্যাগ থাকবে, সাদা একটা ট্যাগ মানে কাগজ থাকবে, সেই কাগজে সিড সার্টিফিকেশন অফিসারের সই থাকবে এবং সেখানে কতগুলো বিষয় উল্লেখ থাকবে। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে জার্মিনেশন পার্সেন্টেজ, মানে অঙ্কুরোদ্গম ক্ষমতা। সেটা কি লেখা থাকবে ওখানে? একদম অবশ্যই লেখা থাকবে। সেটা ধানের ক্ষেত্রে যদি হয়, আমাদের বিভিন্ন শস্যের ক্ষেত্রে এটা বিভিন্ন আছে, ধানের ক্ষেত্রে আমি বলবো ওটা 80% যেন অবশ্যই হয়, এবং জলীয় ভাগ যেটা ময়েশ্চার পার্সেন্টেজটা যেন 12-13%-এর মধ্যে থাকে। তার বেশি যদি থাকে তাহলে কিন্তু বীজের ভায়াবিলিটি, মানে অঙ্কুরোদ্গম করার ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য এগুলো দেখে নেওয়া খুব জরুরি। আচ্ছা, সেখানে কোনো ডেট দেওয়া থাকে? হ্যাঁ, অবশ্যই সেখানে একটা ডেট থাকে, ঠিক বলেছেন। কেননা এই বীজগুলো সবই রাজ্য বীজ পরীক্ষাগুলোতে পরীক্ষিত হওয়ার পর বাজারে আসে, এবং সেই পরীক্ষার ডেট থেকে 6 মাস ডেটের মধ্যে এই বীজগুলো ব্যবহার থাকে। একদম সঠিক বলেছেন, একটা এক্সপায়ারি ডেট কিন্তু থাকে, সেটাও দেখে নেওয়া খুব জরুরি। তাহলে আপনি বলতে চাইছেন যে কৃষক বন্ধু যখন বীজ বাজার থেকে কিনবেন তখন যে বীজের যে প্যাকেট, সেই প্যাকেটটা তিনি নিরীক্ষণ বা পরীক্ষা করে বা পড়ে দেখে তারপরে তিনি কিনবেন? অবশ্যই সেটা নিরীক্ষণ করে অবশ্যই কিনবেন, তা না হলে কিন্তু বীজ ব্যবহার করার পর আমাদের যতটা আশা করব যে বীজতলায় বীজ বেরিয়েছে সেই পরিমাণ বীজতলায় অঙ্কুরোদ্গম হবে না, ফলে আমাদের সঠিক পরিমাণ চারা আমরা বীজতলা থেকে পাবো না, তাতে আমাদের পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হবে। সেই জন্য আমাদের যে গুণগত মানের ব্যাপারটা অবশ্যই দেখে নেওয়া দরকার, এবং এটা যেন সার্টিফাইড সিড হয়, সাদা একটা ট্যাগে সার্টিফাইড সিড বলে লেখা থাকবে, সেটা দেখে কিন্তু কিনবেন। আর একটা ব্যাপার বলবো যে অনেক চাষি ভাইরা আছেন, তারা হয়তো সবসময় বীজ বাজার থেকে কিনতে পারেন না, তারা নিজেদের বীজটা নিজেদের বাড়িতেই রাখেন। ধানের ক্ষেত্রে তো বলবো অনেক চাষি ভাই রাখেন। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে বীজটা আপনারা রেখেছেন সেই বীজটা কিন্তু মাঝে মধ্যে রোদে দেবেন, এবং সেটা যেটা আগেও বললাম, কোনো কাপড়ের প্যাকেটের মধ্যে কিংবা কোনো থলের ব্যাগের মধ্যে বীজটাকে রাখবেন, মাঝে মধ্যে রোদে দেবেন, কুলো দিয়ে ওটা ঝেড়ে নেবেন, ঝেড়ে নিয়ে আগড়া যেগুলো বেরোবে সেগুলোকে ফেলে দেবেন। আর একটা জিনিস যেটা করতে পারেন, নিম পাতা শুকিয়ে কতগুলো ছোট ছোট কাপড়ের থলি করে ওই বীজের মধ্যে বিভিন্ন জায়গায় ওই শুকনো নিম পাতাগুলো ভরে দেবেন। তাহলে কি হবে, যে বীজের মধ্যে যে পোকাগুলো লাগে সেটা লাগার সম্ভাবনা অনেক কমে যাবে এবং বীজটা ভালো থাকবে। সারা বছরের মধ্যে অবশ্যই মাঝে মধ্যে রোদে দেবেন, যখনই পাবেন কিন্তু রোদে দেবেন। রোদে দিলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে ওর যে মানে এক্সেস ময়েশ্চার, যে জল টেনে নেওয়ার একটা ক্ষমতা আছে, সেই জলটা আবার রোদে দিলে বেরিয়ে 12-13%-এর নিচে নেমে আসবে। এছাড়া রোগ পোকার লাগার যে সম্ভাবনা আছে সেটাও কমে যাবে। সেই জন্য বলছি, গরিব চাষি ভাইরা যারা নিজেদের বীজ নিজেদের বাড়িতে রেখেছেন এইভাবে রাখবেন, কিংবা মাটির বড় কলসি জাতীয় জিনিসের মধ্যে কিন্তু আপনারা বীজটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। কিন্তু রোদে মাঝে মধ্যেই
কিন্তু যখন রোদ বেরোবে রোদে দেবেন, এবং রোদে যখন দেবেন রকের মধ্যে দেবেন না, কোনো একটা থলে পেতে তার মধ্যে বীজটা রোদে দেবেন। যদি সরাসরি কোনো কংক্রিটের উপর রোদে দেন তাহলে ওই বীজের মধ্যে এমব্রায়ো বলে একটা আছে, ভ্রূণ যাকে বলি আমরা, সেইটা কিন্তু সরাসরি এক্সেসিভ হিট লেগে নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আমরা সবসময় বলি একটা কিছু পেতে তারপর রোদে দেবেন। কেননা সবসময় জানবেন যে বীজ কিন্তু একটা জীবন্ত লিভিং অর্গানিজম। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি আধুনিক কৃষিতে উন্নত বীজের ব্যবহার এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর চাঁদ কুমার সাঁতরা, প্রাক্তন মুখ্য বীজ পরীক্ষক, পশ্চিমবঙ্গ সরকার এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিদ্যা বিভাগের অবৈতনিক শিক্ষক। আপনি তো আমাদের বিরতির আগে যেটা বলছিলেন যে বীজ সংরক্ষণ নিয়ে চাষি বন্ধুরা কিভাবে তার বাড়িতে রাখা বীজ তারা সংরক্ষণ করবেন। আপনি যেটা বললেন যে নিম পাতা কোথাও কোথাও মানে কাপড়ের মধ্যে দিয়ে রেখে দিতে, তো এই ক্ষেত্রে কি কোনো রাসায়নিক কোনো কিছু কৃষক বন্ধুরা ব্যবহার করবেন? যেহেতু আমরা বীজটা ধানের বীজের ক্ষেত্রে আমি বলবো, আমরা ধান আমাদের রাজ্যে দুবার উৎপাদন করি। একটা আমরা খারিফ সিজনে, যেটাকে আমন বলি, আর একটা হচ্ছে বোরো সিজনে। তো খারিফ মানে সামনে যে সিজনটা আসছে খারিফ সিজন, সেই সিজনে যে ধানটা আমরা উৎপাদন করি এটা পরের খারিফ সিজনে আমরা ব্যবহার করি, কিংবা পরের বোরো সিজনে আমরা ব্যবহার করি। তো এইটাকে যদি নিজের বীজ নিজে রাখতে হয় তাহলে প্রথম কথা যেটা বল, যে হারভেস্টিংয়ের সময় মানে ফসল কাটার সময় কিন্তু সেটা দেখতে হবে আমাদের পরিপক্ক হয়েছে কিনা। এটা একটা প্রথম কথা হচ্ছে যে মানে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানোর আগে সকালবেলা সলতে পাকানো যেমন কাজ, সেরকম সংরক্ষণ করবেন কিভাবে সেটার দেখার জন্য আগের থেকেই আপনি যদি নিজের বীজ নিজে ব্যবহার করেন, সেটাকে প্রথম কথা হচ্ছে যে জায়গাটায় আপনারা বীজটা চাষ করবেন সেই প্লটটাকে আলাদা করে আপনাকে চাষ করতে হবে। সেখানে শস্য সুরক্ষার যে সমস্ত রকম ব্যবহারগুলো আছে সেগুলো করতে হবে, এবং মানে ফসল যখন কাটবেন, ফসল পরিপক্ক হয়ে যাওয়ার পর সেটা দেখবেন যে 80% বীজ সঠিকভাবে পেকেছে কিনা, মানে যেটা ইংরেজিতে আমরা বলি ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি এসছে কিনা। যদি আপনি অল্প কাঁচা বীজ রয়েছে কেটে নেন, হয়তো তাড়াতাড়ি হবে, তাগিদে তাড়াতাড়ি কেটে নিলেন, লোক পাবেন, এরকম সেটা করলে হবে না। বীজের ব্যবহারের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে কিন্তু ওটা করা যেতে পারে, কিন্তু বীজ ব্যবহারের ক্ষেত্রে দেখতে হবে 80%-এর বেশি যেন বীজ পরিপক্ক হয়েছে। সেরকম অবস্থায় বীজটাকে আপনাকে হারভেস্টিং বা ফসল কাটতে হবে। ফসল কাটার পর সাথে সাথে ঝেড়ে খুব ভালো করে রোদে দিতে হবে, যেটা আমি বললাম যে
সরাসরি সানে রোদ দেবেন না, একটা কিছু পেতে নেবেন, পেতে দেওয়ার পর ভালো করে রোদ খাইয়ে, এটাকে সান ড্রাইং বলে, ভালো করে রোদ দিয়ে তারপর কাপড় বা থলে জাতীয় ব্যাগের মধ্যে এটাকে সংরক্ষণ করবেন, যেখানে হাওয়া বাতাস ওই বীজের মধ্যে যেতে পারে। কেননা সবসময় বলছি এটা একটা জীবন্ত বস্তু, যেন এটা বেঁচে থাকার এগুলো যেন থাকে। এরপর তখনই আমি বলবো না কোনো কেমিক্যাল দিয়ে এটাকে ট্রিটমেন্ট করতে। কেন কেমিক্যাল দিলে অনেক সময় হয় কি, সেই কেমিক্যাল থেকে একটা গ্যাস ফর্মেশন হয়, তার থেকে ওটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি বলবো যে নিম পাতা যেগুলোকে শুকিয়ে ছোট ছোট প্যাকেট করে ওর মধ্যে রেখে দিতে পারবেন, আর মাঝে মধ্যে রোদে দেবেন, এটাই সবচেয়ে ভালো। এবং কেমিক্যাল কখন দেবেন, যখন বীজতলায় আপনি বীজ ব্যবহার করতে যাবেন বা সোয়িং করবেন, লাগানোর আগে বীজতলায়, তার আগে আপনাকে কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট করা দরকার। সেগুলো যেমন কার্বেন্ডাজিম জাতীয় ওষুধ আছে, এগুলো আপনারা অনেকেই জানেন। মানে সোয়িংয়ের আগে আগে আমরা কেমিক্যাল ব্যবহার করব, তার আগে আমরা কেমিক্যাল ব্যবহারের কথা বলছি না। নিম পাতাটাই সবচেয়ে ভালো। এই যে আমরা শুনেছি যে বীজবাহিত কিছু রোগ হয়, তার জন্য কি করবে? বীজবাহিত রোগ দু রকমের হতে পারে। একটা হচ্ছে বীজের মাধ্যমে আসছে রোগটা, আর একটা হচ্ছে মাটির মাধ্যমে আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো বীজের মাধ্যমে যে রোগগুলো আছে সাধারণত ছত্রাক জাতীয় রোগ। তো সেগুলোর বিরুদ্ধে ব্যবহার করার জন্য কিছু, যেটা আমি বললাম একটু আগেই, সেটা হচ্ছে কার্বেন্ডাজিম 50 জাতীয় কিছু ওষুধ আছে। সেটা আপনি যখন বীজতলায় বীজ ব্যবহার করবেন, সেগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ আছে। বীজতলায় দুরকমভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে শুকনো বীজতলায় শুকনো বীজ ফেলা যায়, সেটা ওই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বীজটাকে নিয়ে, যে পরিমাণে 1 কেজি বীজ নিলেন হয়তো তাতে 1 গ্রাম কার্বেন্ডাজিম দিয়ে প্লাস্টিক প্যাকেটটা নেড়ে নিলেন, তাহলে মুখটা ধরে জোরে ঝাঁকুনি দিয়ে নেড়ে নিলেন, সব বীজের মধ্যে ওই পাউডার জাতীয় ওষুধটা লেগে গেল। এটাই কিন্তু যে বীজবাহিত যে ছত্রাক জাতীয় যে রোগ আসতে পারে, সেটার বিরুদ্ধে এটা কিন্তু একটা কাজ করবে। হ্যাঁ, কন্ট্রোল মেজার। আর যদি মাটি ঘটিত কিছু হয়, সেখানে আমরা সয়েল ট্রিটমেন্ট কিছু করি। সাধারণত এইটাই আমরা কার্বেন্ডাজিম বা ব্যাবিস্টিন জাতীয় ওষুধ আমরা পাউডার ব্যবহার করি। এইভাবেই আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, আমরা তো শুনে থাকি হাইব্রিড বীজ, হাইব্রিড বীজ নিয়ে যদি একটু কিছু বলেন। হাইব্রিড বীজ হচ্ছে, আমরা জানি যে এখন আমরা বিশেষত যে সমস্ত সবজি বাজারে পাই, হ্যাঁ, বেশিরভাগই হাইব্রিড। এবং এই হাইব্রিড বীজ তৈরি করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। হ্যাঁ, এখানে আমাদের দেশে ধানেরও হাইব্রিড বীজ পাওয়া যায়। ধানের যে হাইব্রিড বীজটা তৈরি হয় তাকে বলে 3 লাইন হাইব্রিড বীজ। তো সেই বীজ তৈরি করতে গেলে CMS বলে, সাইটোপ্লাজমিক মেল স্টেরাইল লাইন বলে একটা লাইন আছে, আর R লাইন মানে রেস্টোরাল লাইন একটা লাইন আছে, আর একটা B লাইন মানে মেনটেনার লাইন আছে। এই সাইটোপ্লাজমিক মানে মেল স্টেরাইল লাইনের সঙ্গে রেস্টোরাল লাইনের একটা ক্রসিং করা হয়। হাইব্রিড আমরা তাকে বলি যখন দুটো ডিসিমিলার ভ্যারাইটি ক্রসিং করে একটা নতুন বীজ বার করা হয়, এবং F1টাকে কমার্শিয়াল ইউজ হয়। F1 মানে প্রথম জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন যে বীজ, সেই বীজটা যখন চাষিরা সরাসরি ব্যবহার করে, তখন সেটাকে আমরা হাইব্রিড বীজ হিসেবে ব্যবহার করি। এবং হাইব্রিড বীজ চাষিদের কিন্তু প্রতি বছর কিনতে হয়, প্রতি বছর তৈরি করতে হয়। একই বীজ, যেটা ধানের ক্ষেত্রে, ধান যেমন একটা সেলফ পলিনেটেড ক্রপ, স্বপরাগযোগী, এটা একই বীজ বহু বছর ধরে ব্যবহার করা যায়। কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে প্রতি বছর নতুন বীজ তৈরি করতে হয় এবং নতুন বীজ ব্যবহার করতে হয়, দুটো ডিসিমিলারটা। এবং এগুলোর তৈরি করার আলাদা আলাদা ক্রপের মানে আলাদা আলাদা ফসলের আলাদা আলাদা পদ্ধতি আছে। তো এটার একটা নতুন বিষয়। মানে এখন আমরা অনেকেই হাইব্রিড বীজ ব্যবহার করছি, বিশেষত ভেজিটেবলে তো সবই হাইব্রিড, ধানেরও অনেক হাইব্রিড বীজ ব্যবহার আমরা করছি। আচ্ছা, এই যে হাইব্রিড বীজ, তার মানে এটা কৃষক বন্ধু নিজে বানাতে পারেন না, তৈরি করতে পারেন না, এটা কিনতেই হয়? এটা কিনতে হয়। কোনো কোনো জায়গায় কোনো কোনো কোম্পানিরা কৃষক বন্ধুদের সাহায্য নিয়ে হাইব্রিড বীজ তৈরি করছেন। হায়দ্রাবাদে মানে অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানায় ওরা কিন্তু চাষিরাও তৈরি করছে, কিন্তু সেখানে এক্সপার্টাইজ ট্রেনিংয়ের খুব দরকার আছে। আমাদের সময় তো আজকে একদমই শেষের দিকে, তো একদম শেষে আপনার থেকে একটু জানতে চাইবো যে এই বীজ নিয়ে, বীজ ব্যবহার নিয়ে কৃষক বন্ধুদের আপনি কি কি টিপস দেবেন? বীজ ব্যবহার নিয়ে আমি সবার প্রথমে বলবো যে
বীজ হচ্ছে প্রধান উপকরণ। আপনি চাষের জন্য সার, জমি সমস্ত কিছু খুব ভালোভাবে তৈরি করেছেন, কিন্তু বীজটা যদি খুব উন্নত মানের, ভালো গুণগত মানের বীজ না ব্যবহার করেন, তাহলে কিন্তু ফলন আপনি আশানুরূপ পাবেন না। সেই জন্য আমি সবসময় বলবো যে আপনারা সার্টিফাইড বীজ ব্যবহার করুন, এবং সেটা দরকার হলে আপনারা নিজেরাও যে বীজ আছে সেই বীজটা আমাদের রাজ্যের যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে টেস্ট করে দেখে নিয়ে তারপর আপনারা বীজ ব্যবহার করতে পারেন। এবং এই বীজ ব্যবহার করার জন্য, মানে টেস্ট করার জন্য একটা স্যাম্পেল পেতে 5 টাকা রেট আছে, এবং বিভিন্ন জায়গায় আমাদের সিড টেস্টিং ল্যাবগুলো আছে, সেখানে আপনারা বীজগুলো পরীক্ষা করে নিয়ে তারপরে আপনারা বীজ ব্যবহার করতে পারেন। তা না হলে বীজ যদি জার্মিনেশন না হয় তাহলে পুরো ব্যাপারটাই আপনার ডিলে হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে চাষবাসে। সবসময় বলবো সার্টিফাইড বীজ ব্যবহার করুন। আপনারা দেখুন, আমি হুগলি জেলার ক্ষেত্রে যদি আপনারা বলেন, হুগলির যে চাষি, আলু চাষি, হুগলির গ্রামে গঞ্জে আপনারা যদি যান দেখবেন অনেক উন্নত হয়ে গেছে। তার কারণ অন্যতম একটা চাষ, সেটা হচ্ছে আলু চাষ। এবং আলুতে ওরা প্রতি বছর নতুন বীজ ব্যবহার করে। সেখানে হচ্ছে যেটা আমি প্রথমে বলেছিলাম, সিড রিপ্লেসমেন্ট রেশিও, SRR। আপনারা এটা প্রতি বছর নতুন বীজ ব্যবহার করুন, সার্টিফাইড বীজ ব্যবহার করুন, এবং দেখে নিন যে এই বীজটা কি জাতের বীজ। আপনারা যে কোনো ফসলই লাগাচ্ছেন, কখন লাগাচ্ছেন সেই ডেটটা একটু লিখে রাখুন। কি বীজ লাগাচ্ছেন, কোন জাতের বীজ লাগাচ্ছেন সেটা একটু লিখে রাখুন। সেটা যদি খারাপও হয় তাহলে আপনারা বলতে পারবেন, যদি ভালোও হয় আপনারা বলতে পারবেন যে এই জাতের বীজ লাগিয়েছি, বা এই সার্টিফাইড বীজের যে ট্যাগটা আছে সেটা পারলে এখন দরকার হলে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে ছবি তুলে রাখতে পারেন। দরকার হলে প্রপার অথরিটিকে আপনারা জানাতে পারেন যে আমরা এখান থেকে কিনেছিলাম, এই রকম ফলাফল পেয়েছে। এইটা আমি অনুরোধ করব যে সার্টিফাইড বীজ ব্যবহার করুন, উন্নত মানের বীজ ব্যবহার করুন। তাহলে আমরা বলতে পারি যে চাষবাসের ক্ষেত্রে বীজ একটা খুবই গুরুত্বপূর্ণ উপকরণ, এবং এর ব্যবহারটাও ঠিক ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই, না হলে ফসল ভালো কখনোই আমরা পাবো না। আমরা ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল আধুনিক কৃষিতে উন্নত বীজের ব্যবহার। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর চাঁদ কুমার সাঁতরা, প্রাক্তন মুখ্য বীজ পরীক্ষক, পশ্চিমবঙ্গ সরকার, এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিদ্যা বিভাগের অবৈতনিক শিক্ষক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর।
উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz Community Radio, Jadavpur University.